অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান আপনাদের প্রিয় কেমন আছেন অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই এই কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা এবং রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমাদের স্টুডিওতে থাকা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলে সেই সমস্ত সমস্যার সমাধান আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো নারী স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে, এবং সেটি হচ্ছে নারীদের বাড়তি ওজনে অনিয়মিত মাসিক। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন অভিজ্ঞ স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। আসুন তার সাথে আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ডক্টর মিতুল তানিয়া, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স। কেমন আছেন? ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে সব মিলিয়ে কেমন কাটলো ঈদ এবং নববর্ষ, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটলো। সেই সাথে তো এই যে এখনো তো আমরা চেম্বার করে এসেছি, আপনিও এসেছেন, আমিও এসেছি, ভালোই ছিল। এবং এরই ধারাবাহিকতায় আসলে ঈদ পার্বণ অনুষ্ঠান এসব তো আসলে থাকবে, কিন্তু সেদিক থেকে আসলে এই যে শারীরিক রোগ সমস্যা এসবও কিন্তু থাকবে এবং সেসবটা নিয়েই আমরা কথা বলবো। বিশেষ করে এই যে নারীদের বাড়তি ওজনে অনিয়মিত মাসিক। দর্শক, নারী পুরুষের যে বিশাল এক তারতম্যের এই যে লিঙ্গগত বৈষম্য, সেখানে আধিপত্যকারী হিসাবে পুরুষদের যেমন একটা অবস্থান আছে, নারীদের অবস্থানও কিন্তু এখন পিছিয়ে নেই। নারীরা হচ্ছেন কেউ ডাক্তার, কেউ হচ্ছেন আইনজীবী, কেউ হচ্ছেন পাইলট, কেউ চালাচ্ছেন ট্রেন, অথবা কেউ পাহাড়েও চড়ছেন। তাই নারীরা বিভিন্ন কাজে এখন এগিয়ে যাচ্ছে দুর্দমতার সাথে। সমস্যাটা হয়েছে পুরুষদের শারীরিক যে গঠনগত কাঠামো, তার থেকে নারীদের গঠনগত কাঠামো কিছুটা হলেও তারতম্য, আর তার জন্য নারীদের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, বেশ কিছু রোগেও তারতম্য দেখা যায়। তার মধ্যে দেখা যায় হঠাৎ করেই কোনো নারী বাড়তি ওজন তৈরি করে ফেলেন, ওজন গেইন হয়ে যায়, আবার সেই সাথে দেখা যায় তাদের মাসিকেও বিভিন্ন ধরনের সমস্যা। সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজ আমরা কথা বলবো পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন। সেটা কিভাবে? নিচে স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট, এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভেও যাচ্ছে। লাইক এবং কমেন্টসের সাথে আমাদের সাথে যুক্ত থাকুন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শুনতে থাকুন, দেখতে থাকুন এই নারীদের বাড়তি ওজনে অনিয়মিত মাসিক। আর হ্যাঁ, প্রশ্ন করতেও ভুলবেন না। ডক্টর মিতুল তানিয়া, আমরা যে কথা বলছিলাম নারী স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এই যে বাড়তি ওজন এবং অনিয়মিত মাসিক, এই দুটি যেন আসলে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। নারীদের যে বাড়তি ওজন, আসলে আপনারা তো রোগী দেখেন, কখন আপনাদের কাছে এরকম বাড়তি ওজন নিয়ে নারীরা সাধারণত আসে? বাড়তি ওজন এবং অনিয়মিত মাসিক, এটি একটি প্যাটার্ন, আর হচ্ছে শুধুমাত্র অনিয়মিত মাসিক সেটি আরেকটি প্যাটার্ন। এখন আমরা যে জিনিসটি বেশি পাচ্ছি সেটা হচ্ছে বাড়তি ওজন সাথে অনিয়মিত মাসিক। এই জিনিসটি আমরা খুব ফ্রিকুয়েন্টলি পাচ্ছি এবং আমাদের আজকে আলোচনার বিষয়টিও সেটি। যেটা দেখা যাচ্ছে যে কোন বয়সে আসে, আমরা আসলে যেটা বলে থাকি যে বিভিন্ন বয়সেই কিন্তু ইদানিং আসছে। দেখা যায় একটা মেয়ে, সে হয়তোবা স্কুলে পড়ে, 8 কিংবা 9 পড়ে, তার হয়তোবা 7 পড়ে, মেনস্ট্রুয়েশনটা জাস্ট খালি স্টার্ট হয়েছে, তার ওজনটা অনেক বেশি। সেই সাথে দেখা যায় যে তার হয়তোবা মুখে অনেক ব্রণের দাগ, স্পট আমরা পাই অনেক সময়। এবং আরেকটি জিনিস দেখা যায় যে ঘাড়ে আমরা একটা জিনিস দেখি, এখানেও সেটা কালো রঙের, মা এসে বলে যে এরকম ঘাড়টাও কালো হয়ে যাচ্ছে। এবং শরীরের বিভিন্ন জায়গায় লোম, অবাঞ্ছিত লোম, যেটা হয়তো বা এখানে আপার লিপে কিছু লোম রয়েছে, কারো এরকম বিয়ার ফেজ নিয়েও আসছে। তো এরকম বাচ্চাদেরকেও কিন্তু আমরা, টিনেজার যারা, ওদেরকেও কিন্তু আমরা পাচ্ছি। আরেকটা সমস্যা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে, হয়তো বা নিউলি ম্যারিড কিংবা বিয়ে হয়েছে বেশ কিছুদিন, সে বলছে তার মাসিকটা অনিয়মিত, সে বাচ্চা নিতে চায়। যেহেতু তার মাসিকটা অনিয়মিত, সে বলছে সেই জন্য তার বাচ্চা কনসিভ করছে না। এবং আমি আজকে একজনকে দেখলাম এবং ডায়াগনোসও হলো যে তার 9 বছর ধরে তিনি ট্রাই করছেন এবং সে বেশ ওবেস, 93 কেজির মতো ওজন, সে মাত্র 5 feet 1 inch লম্বা। তো যেখানে তার ওজনটা থাকার কথা ছিল 55, সেখানে তার ওজনটা কিন্তু 93। তো এরকম আমরা পাচ্ছি। এই যে মেইন যে কারণগুলো আমরা খুঁজে বের করে পাচ্ছি, তার পিছনে এখন সবচেয়ে বেশি কমন, এটা এখন আমাদের দর্শকরাও নিশ্চয়ই জেনে গেছেন অলরেডি নামটা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা খুবই বেড়ে গেছে এবং এর সাথে আরও কিছু কারণ আমরা আরও পাই।
যেমন হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনে যদি স্বল্পতা দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু এরকম অনিয়মিত মাসিক হবে। আরেকটি হরমোন আছে সেরকম প্রোল্যাক্টিন আমরা বলে থাকি, হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, সেক্ষেত্রেও কিন্তু আসলে এরকম মাসিকটা কমে যায়, অনিয়মিত হয়ে যায়। এবং আরেকটি যেটা আমরা ইদানিং আরেকটি বিষয় আমরা বেশি খেয়াল করছি সেটা হচ্ছে প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলিওর, যদিও কম তারপরও আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এটা যেটা প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলিওরটা হলো যে তার মাসিকটা হয়তো বন্ধ হওয়ার কথা 45 থেকে 55 মধ্যে আমরা জানি যে মাসিকটা বন্ধ হয়ে যায়, কিন্তু না, তার আগে যদি তার যে ডিম্বাণু কালে যেটা থাকার কথা সেটা যদি শেষ হয়ে যায়, আগেই বন্ধ হয়ে যায়, 40-র আগে বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলছি প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলিওর। তো সব কিছু মোটা দাগে আমি যেটা বললাম যে স্থূলতা এবং সেই সাথে অনিয়মিত মাসিক, যেটা বলেন সবাই মাসিক কমে গেছে, রেগুলারলি হচ্ছে না, 2-3 মাস পর পর হয় এবং একবার শুরু হলে স্পটিং হতে থাকে, 10-15 দিন ধরে চলতে থাকে, মানে জিনিসটা এলোমেলো হয়ে যায়, এলোমেলো মাসিক। তো এই স্থূলতার সাথে আসলে এই কারণগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত। এবং মোটা দাগে আপনি খুব সুন্দরভাবে বললেন যে এই যে অনিয়মিত মাসিক এবং বাড়তি ওজন দুটি দেখা যাচ্ছে যে সমানভাবে এবং একই সাথে আপনাদের সাথে হয়তো বা রিপ্রেজেন্ট করছেন রোগীরা, এবং সেখানে দেখা যাচ্ছে যে হরমোনের কিছু সমস্যা থাকছে, হয়তো বা গাইনোকোলজিক্যাল জরায়ুর সমস্যা থাকছে, ওভারি অথবা গর্ভাশয়ের সমস্যা থাকছে। তো এই যে এতগুলো সমস্যা যে মিলিয়ে আপনি একটা রোগের কথা বললেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এবং এটা নিয়ে কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে নারীদের মধ্যেও বেশ ছড়িয়ে গেছে। আসলে এটার সাথে কি কোনো বয়সের তারতম্য আছে কিনা, যে আসলে কোন বয়সে কোন রোগটা বেশি হচ্ছে? হরমোনাল সমস্যাটা কি একটু বয়স্ক মহিলাদের হচ্ছে, আবার গর্ভাশয় জরায়ু সমস্যাগুলো একটু ছোট বয়সের মেয়েদের হচ্ছে, আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কখন হচ্ছে, এটা যদি একটু গুছিয়ে বলতেন। এখন আমরা যেটা বললাম, যদি বয়সের কথায় আমরা আসি, এখানে বারবার খালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথাটা বারবার আসবে, কারণ এই রোগটা এখন অতি মাত্রায় আসলে বেড়ে গিয়েছে। আমরা বলে থাকি 10 জনে 1 জনের হবে, কিন্তু আসলে আমরা রোগী দেখতে গিয়ে দেখছি যে না, আসলে 10 জনে প্রায় 3 জন কিংবা তার চেয়ে বেশি পেশেন্টও কিন্তু আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে পাচ্ছি। এবং বয়সের কথা বলতে গেলে যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে আসলে আমি খুব সহজ করে বলতে চাই, যেটা আসলে খুব বহুরূপী একটা রোগ এবং বিভিন্ন এজে তার রূপটা আসলে ডিফারেন্ট। যেমন একদম যখন ছোট কিংবা যখন মেয়েটার আসলে মাসিক হয়তো বা তার স্টার্টই হয়নি, তখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কিভাবে দেখা দেয়, হয়তো বা তার মাসিকটা স্টার্ট হতেই দেরি হচ্ছে, কারণ সে কিন্তু অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে, তার শরীরটা স্থূলকায়, ওবেসিটি, সে মোটা, তা বললাম তো মুখে ব্রণের দাগ রয়েছে, অবাঞ্ছিত লোম রয়েছে, এবং তার পিগমেন্টেশন, ঘাড়ে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স বলে থাকি, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যেটা হয়। তো দেখা যায় মেয়েটা আমাদের কাছে এরকম একটা বয়সে আসছে, তখন পিরিয়ডটা স্টার্টই হচ্ছে না, তখন আমরা দেখা যায় যে কিছু টেস্ট করে বুঝতে পারি যে সে হয়তো, আমরা আসলে ক্লিনিক্যালি বুঝে যাই যে সে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগী হয়তো বা, কিছু টেস্ট করে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই। এটা গেল একটা এজ গ্রুপ। তারপরে দেখা গেল এই বাচ্চাটার কি হবে, এই বাচ্চাটা দেখা যাবে যে তার মাসিকটা কেমন হবে, 2 মাস 3 মাস পর পর তার মাসিকটা হবে, দেরি করে হবে, এবং যখন মাসিকটা স্টার্ট হবে তখন আসলে মাসিকটা হয় ওভারফ্লো হবে এবং অনেক দিন ধরে জিনিসটা কন্টিনিউ হবে, মানে হচ্ছে যে বন্ধ হতে যাবে না, হয়তো কিছুটা স্পটিং হচ্ছে 10 দিন 15 দিন, এরকম কমপ্লেনে মারা কিন্তু আমাদের কাছে আসছে। এটা একটা গ্রুপ। দ্বিতীয় গ্রুপ, এই বাচ্চাটায় যখন তার বিয়ে হবে তখন কি হবে, সে যখন বাচ্চা নিতে চাইবে তখন কিন্তু সে সহজে কনসিভ করতে চাইবে না, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্যাথোজেনেসিস যেটা অ্যানোভুলেশন, মানে ডিম্বাশয়ের রোগ, এটা আসলে একটা মেটাবলিক সিনড্রোম, হরমোনের একটা ইমব্যালেন্স। FSH এবং LH নামে আমাদের দুটো ফিমেল হরমোন থাকে, সেই দুটোর ইমব্যালেন্স হয়ে যায়। এখানে যেটা হয় যে FSH বেশি থাকার কথা, LHটা কম থাকার কথা, এখানে হচ্ছে তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার LHটা বেড়ে যায়, এবং পুরুষদের যে হরমোনটা, সেই হরমোনটা নারীর দেহে বেড়ে যাচ্ছে, আচ্ছা, সেটা আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে। তাহলে সে কিন্তু তার ছোটবেলা থেকেই কিন্তু সেটা নিয়ে শুরু হয়েছে, এবং দেখা যায় যে ওদের ওজনটা কমানোটা খুব কঠিন, ওদের ইনসুলিনটা রেজিস্ট্যান্স থাকে, হরমোনটা ইমব্যালেন্স থাকে। তো যখন সে ওবেসিটি, তখন যখন তার ইনসুলিন রেজিস্ট্যান্স, তার শরীরে অনেক গ্লুকোজ, আরও বেশি করে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আরও তৈরি হচ্ছে, সে কিন্তু খায়ও বেশি, এবং দেখা যায় যে কোনো একটা মানে এক্সারসাইজও কম, যত এক্সারসাইজ কম তত ওবেসিটি, তত ইনসুলিন রেজিস্ট্যান্স, তত কিন্তু PCOকে আরও বেশি ডাকছি আমরা। ফ্যাট সেলের মধ্যে লেপটিন থাকে, ওখান থেকে আবার যে ছেলেদের হরমোন সেগুলো বেশি আসছে। এটা আসলে একটা ভিসিয়াস সাইকেল।
একদিকে ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিনড্রোম, পিসিও, আর এদিকে সে ওবেস, আর এদিকে সে হয়তো এক্সারসাইজ করছে না, আরও কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে, আরও ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হচ্ছে। তো এটা একটা সাইকেল আকারে সেই বাচ্চাটা কিন্তু ঘুরছে। এই বাচ্চাটাই বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তার তো ওভুলেশন হচ্ছে না। যে ওভুলেশন হওয়ার জন্য এফএসএইচটা বেশি থাকতে হবে, যেহেতু তার সেই হরমোনটা কম, তার শরীরে ছেলেদের হরমোনের আপার হ্যান্ড। তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে যেই ডিম্বাণু এবং শুক্রাণু মিলনে বাচ্চাটা হবে, ওর তো আসলে ডিমটা ফুটছে না, ডিম ফোটে না। এবং ডিম ফোটে না কেন? কারণ তার হচ্ছে ডিমটা অপটিমাম সাইজে আসে না। ওর কি করে, একটা মাসে একটা ডিম আসার কথা, একটা ডিম ফোটার কথা, ওর অনেকগুলো ডিম চলে আসে, কিন্তু কোনোটাই বড় হতে পারে না, কোনোটাই ফুটতে পারে না। তো তার যখন বাচ্চাটা হওয়ার কথা, তত ডিমই ফুটছে না, বাচ্চাটা কিভাবে আসবে? কিন্তু তার কিন্তু যথেষ্ট পরিমাণে ডিম রয়েছে। সেই ডিমগুলো কোথায় জমা হতে থাকে? ওভারির চারপাশে, আমরা বলি যে পার্লের মালার মতো, মুক্তার মালার মতো জমা হতে থাকে। এটার জন্য বলা হয় এটাকে পলিসিস্টিক ওভারিয়ান, এবং সাথে অনেকগুলো সিনড্রোম রয়েছে, যেটা আমরা সিনড্রোম বলে থাকি। তো এরকম জবা হচ্ছে তার ওভারিটা প্রমিনেন্ট হতে থাকে, ক্যাপসুলটা হার্ড হতে থাকে, তার কিন্তু ওভুলেশন হওয়াটা আরো বেশি কঠিন হয়ে যায়। হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে। একে তো তার ডিম আসে না, অনেকগুলো চলে আসছে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কথাটা বলা যায়, মানে আসলে ব্যাপারটা বলা চলে যে কোয়ান্টিটি হচ্ছে, মানে ডিমের সংখ্যা হয়তো বা বাড়ছে, কিন্তু কোয়ালিটি যে দরকার সেরকম আসলে ডিমের ব্যাপারটা থাকে না, যার জন্য দেখা যাচ্ছে যে তার মাসিকটাও ভালো হচ্ছে না। আবার সে দেখা গেল যে যখন শিশু থেকে কৈশোর হচ্ছে, সেই সময়টাও তার জন্য যন্ত্রণাদায়ক হয়, মানসিকভাবেও ডিপ্রেস থাকে। পরে যখন বিয়ে হয় তখন দেখা যায় যে বন্ধ্যাত্বের মতো কিছু পিরিয়ডসও তাকে পার হতে হয়। সেদিক থেকে আপনার কাছে প্রশ্ন, আপনি তো খুব চমৎকারভাবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ব্যাপারটা তুলে ধরলেন। অনেক নারীরাই কিন্তু আসেন যে বিয়ের আগে তাদের এই সমস্যাটা ছিল। আসলে আমাদের বাংলাদেশের কালচারটা তো আসলে একটু কনজারভেটিভ, দেখা যায় যে নারীরা কিন্তু এই সমস্যাগুলো নিয়ে খুব বেশি একটা কথা বলতে পছন্দ করে না, কিংবা কথা বলার প্রচলনটা আসলে নেই। কিন্তু বিয়ের পরে যখনই যে বাচ্চা হচ্ছে না, 4 বছর 5 বছর 6 বছর 10 বছর পরে গিয়ে হয়তো বা বিবেক কাজ করে যে কেন হচ্ছে না, তো ওই সময় দেখা গেল যে এরকম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আসলে আপনার মতামতটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি আসলে বন্ধ্যাত্বের কারণ? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অবশ্যই বন্ধ্যাত্বের কারণ, তবে এখানে আমার একটা সুখের কথাও রয়েছে। বন্ধ্যাত্বের যে কারণগুলো রয়েছে তার মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সংখ্যা যদিও বাড়ছে, আমরা এটা অ্যালার্মিং বলছি, কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কনসিভ করাটা ইজিয়ার। একটু ট্রিটমেন্ট, একটু ম্যানিপুলেশন পেলেই আসলে কনসিভটা করে যায়, মানে আমরা একটা সাকসেস রেট পাই। কিন্তু অন্যান্য যে কারণগুলো রয়েছে, যেমন এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস, তারপরে হচ্ছে যেটা টিউবাল ফ্যাক্টরগুলো, ছেলেদের যে ফ্যাক্টরগুলো রয়েছে, সেসব ক্ষেত্রে কিন্তু কনসিভ করাটা অনেক বেশি টাফ। যদিও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সংখ্যা এখন খুবই বাড়ছে, কিন্তু তারপর আমি যেটা বলবো যে বন্ধ্যাত্বের কারণ হিসেবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিছুটা নিরীহ, কারণ কিছু ট্রিটমেন্ট পেলেই কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট পাই, কারণ তার কিন্তু ডিম রয়েছে, ডিমের যেটা সাইজটা বড় হচ্ছে না, ডিমটা ফুটতে পারছে না, তো ওটাকে আমরা আসলে এখন খুব ভালো ভালো মেডিসিন এসেছে, ওটা দিয়ে কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারি। তবে মেডিসিনের আগে আমি যেটা বলবো যে, আমি তো বললাম যে রোগী আসলে গেট দিয়ে যখন ঢুকে তখন দেখেই কিন্তু আমরা বুঝতে পারি, ওর কাছ থেকে শুনতে হয় না যে ওর আসলে মাসিকে গন্ডগোল রয়েছে, আমরা কিন্তু ওর অ্যাপিয়ারেন্সটা দেখে বুঝতে পারি মেবি শি ইজ আ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো আপনি যেটা বলছিলেন যে বন্ধ্যাত্বের কথা আমি অবশ্যই বলবো, কিন্তু আমরা সমাধান সবসময় খুঁজি কিশোরীদের ক্ষেত্রে। যেটা হবে, যেটা বলবো যে ওদেরকে যেটা করতে হবে যে ওজনটাকে আসলে কমাতে হবে, গুরুত্বপূর্ণ। যদি 5 to 8% যদি আমরা ওজন কমাতে পারি, মানে যদি আমার ওজন যদি 60 কেজি হয়ে থাকে, কিংবা আমার ওজন যদি 80 কেজি হয়ে থাকে, বিলিভ মি, যদি আপনি 8 কেজি ওজনও কমাতে পারেন, মেনস্ট্রুয়েশনটা কিন্তু 80% ক্ষেত্রেই হচ্ছে রেগুলার হয়ে যায়। এটা আসলে খুবই আশার একটি বিষয়, এবং অনেক নারী কিন্তু খুব হতাশার মধ্য দিয়ে যায় যে আমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমাকে দেখতে মোটা লাগছে, আমাকে দেখতে খারাপ লাগছে, আমার চেহারা কালো হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, ব্রণ হচ্ছে, আমার মাসিকও ঠিকঠাক হচ্ছে না, এবং দেখা যাচ্ছে এই ডিপ্রেশনটা, এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, মানে কোথাও কোথাও তার লোম গুজিয়ে যাচ্ছে, অবাঞ্ছিত লোম যেটাকে বলে মুখে, এবং এই নারীরা, এই মেয়েরা কিন্তু বেশ একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে যায়, অনেকে কিন্তু একটা সুইসাইডাল টেন্ডেন্সিতেও চলে যায়। আসলে আমরা যদি চিন্তা করি যে এই
কিশোরী অথবা এই নারী যদি তার প্রবলেমের ব্যাপারটা আগেই যদি অ্যাটেনশন সিক করে ডাক্তারের কাছে অথবা তার পরিবারের মানুষের কাছে বলে, তাহলে আসলে আমরা অনেকাংশেই তাকে সারিয়ে তুলতে সক্ষম হব। সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন, আসলে এই যে বাড়তি ওজনে, অনিয়মিত মাসিক, হরমোনাল সমস্যা আর এই যে জরায়ু গর্ভাশয় রোগের যে সমস্যাগুলো, তাহলে হরমোনাল সমস্যাগুলো আসলে আমরা যদি ট্রিট করতে পারি, তাহলে এই বাড়তি ওজনের সাথে যে অনিয়মিত মাসিক, সেটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। আপনার কি মতামত? অবশ্যই এখানে যেটা হচ্ছে যে তার হরমোনাল ইমব্যালেন্সও রয়েছে। এই হরমোনাল ইমব্যালেন্স তার একটা ওবেসিটিরও একটা কারণ। তো এখানে ওবেসিটি এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক, ওবেসিটি তার পিসিওস এর কারণে ওবেসিটি, আর দ্বিতীয়ত ওবেসিটি পিসিওসকেও এনকারেজ, দুটার সাথে দুটা ওতপ্রোতভাবে জড়িত। তো এই ক্ষেত্রে শুধুমাত্র ওবেসিটি যে খালি ওজন কমানো তা না, এক্ষেত্রে এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা মেটাবলিক সিনড্রোম। তো আমাকে যেটা করতে হবে সেটা প্রথমে হচ্ছে ওর ডায়েটটাকে একটা সুন্দর একটা চার্ট করে দিতে হবে। আমরা যেটা বলছি কোনো ধরনের খুব ক্রাশ ডায়েট 1 মাসের মধ্যে 10 কেজি ওজন কমাতে হবে, নো। এখানে একটা ব্যালেন্স ডায়েট থাকবে যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণটা ব্যালেন্স হবে। অবশ্যই 40 to 45% কার্বোহাইড্রেট তার প্ল্যাটারে থাকবে, কিন্তু আমাদের খাবারের টেবিল প্লেটটা কেমন থাকে, অনেকগুলো ভাত থাকে, এখানে এতটুকু তরকারি থাকে, ব্যাপারটা আসলে সেরকম হবে না। আমরা যদি এরকম ভাগ করে নিই, তার এক পাশে তার ভাত থাকবে, এক পাশে তার চিকেন অথবা মাছ সেটা থাকবে, আর এক পাশে ভেজিটেবলস থাকবে। এভাবে তার গুছিয়ে কার্বোহাইড্রেট এবং ভেজিটেবলস এবং হচ্ছে মাংস কিংবা মাছ, প্রোটিনের অংশটুকু সবকিছু থাকবে। আসলে আমরা কথা বলছিলাম বাড়তি ওজনে, অনিয়মিত মাসিক নারীদের, এবং দর্শক আমরা কথা বলছিলাম যে এই যে হরমোনাল সমস্যা, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে যেসব নারীরা আপনারা ভুগছেন, কিভাবে আসলে আপনারা আপনাদের এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখবেন এবং ভালো থাকবেন। তবে এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকবেন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত আজকের কেমন আছেন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নারী স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, নারীদের বাড়তি ওজনে, অনিয়মিত মাসিক। আমাদের সাথে আছেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর মিতুল তানিয়া, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, সেই বিষয়টাতেই আবার ফিরছি। ডক্টর মিতুল তানিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের বিভিন্ন দিক নিয়ে আপনি কথা বলেন। এই অবস্থায় আপনার কাছে জানতে চাই, এই যে বাড়তি ওজন এবং অনিয়মিত মাসিক নিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নারীরা যে আপনাদের কাছে যায়, এদের চিকিৎসার ব্যাপারটি আসলে কিভাবে দেখেন? আসলে চিকিৎসার কথা যদি আমি বলি, আমি যেমন স্টেপ বাই স্টেপ বলেছিলাম যে কিশোরীদের কথা কিংবা বিয়ের পরের কথা, আমাকে কিন্তু চিকিৎসাটাও সেভাবেই করতে হবে। তো যখন আমাদের কাছে কিশোরী বয়সের একটা বাচ্চা মেয়ে আসে, এটা আসলে সবার জন্যই খুবই কমন। আমরা প্রথমে যেটা বলি, আপনি বুঝতেই পারছেন যে ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে। আমরা তো আসলে মেডিকেলের ভাষায় বিএমআই বলে থাকি, বডি মাস ইন্ডেক্স। আমরা চাই যে 24-এর কাছে থাকবে, কিন্তু দেখা যায় যে ওদের বিএমআইটা কিন্তু অনেক বেশি থাকে, আমার হাইটের তুলনায় আমার ওজনটা অনেক বেশি। যেমন আমরা বলি যে 5 ফিট উচ্চতার একটা মেয়ের ওজন কিন্তু 50 to 55 হবে, সেটাই আমরা ভেবে নিই, কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু তা হয় না, দেখা যায় 70, 75, কারো কারো ক্ষেত্রে 65। তো তাদের 10% ওয়েটটাকে আমরা টার্গেট যদি করি, তাহলে 6 কেজি, 6.5 কেজি, কখনো 7 কেজি, সেটাকে আমরা একটা ব্যালেন্স ডায়েট এবং সেই সাথে অবশ্যই এক্সারসাইজ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যেহেতু এটা একটা মেটাবলিক সিনড্রোম, এটাতে কিন্তু এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডায়েট করে কমালে হবে না। ডায়েট করলে যেটা হয়, আপনার ফ্যাট সেলটা ছোট হবে, কিন্তু এক্সারসাইজ করলে আপনি সেই ফ্যাট সেলটাকে ডিস্ট্রয় করতে পারবেন। এবং এক্সারসাইজের কথা আমরা যেটা বলে থাকি, এরকম কিশোরী বাচ্চা মেয়েদের ইদানিং খেলার মাঠ কম, সবাই ডিভাইসের উপর তার বিনোদনটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এটাও কিন্তু একটা সেন্ট্রাল ওবেসিটি যেটা আমরা বলি, ওটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। আমরা কিন্তু এখন দেখি ছেলে বাচ্চারাও কিন্তু ওবেস, মেয়ে বাচ্চারাও ওবেস, একটা ভুঁড়ি, ছোটটা বাচ্চাদের একটা ভুঁড়ি রয়েছে। এটা কিন্তু আগের যুগে আমরা দেখতাম কি ছেলে বিকালবেলা হলে সবাই খুব খেলতে যেত, এখন দেখা যায় যে বাবারা একটা মোবাইল নিয়ে বসে আছে, বাচ্চা বসে আছে, খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, ফুড পান্ডায় অর্ডার করছে, খাবার খেতে আপনার বাইরেও যেতে হচ্ছে না, সবকিছু কেমন যেন টেবিল, চেয়ার আর বিছানার মধ্যে আমাদেরকে বন্দি করে ফেলছে। তো এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখানে অবশ্যই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে স্কিপিং, সেটা হতে পারে আপনি জিমে গিয়ে যদি সেটা ভর্তি হওয়ার পসিবিলিটি থাকে, আপনি যদি কেপেবল হন, তাহলে সেটাও হতে পারে। যদি কিছুই পসিবল না হয়, তাহলে আমরা যেটা বলে থাকি উইকলি 150 মিনিটস, সপ্তাহে 5 দিন 30 মিনিট করে সে জোরে হাঁটবে, জোরে জোরে হাঁটবে, তার ঘাম হবে এমনভাবে সে 30 মিনিট হাঁটবে।
আচ্ছা গেল, এখন আসলে ওয়েট কন্ট্রোলটা আপনি কত কেজি করতে চাচ্ছেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারো যদি 3 কেজি ওজন আপনি কন্ট্রোল করতে চান, একটু খাওয়া কন্ট্রোল, এক্সট্রা যে সুগারগুলো আছে যেটা আমরা চায়ের সাথে, যেমন আমি এখানে আমরা চা দেওয়া আছে, এটার মধ্যে হয়তো বা চিনি দেওয়া আছে, আমি এই জন্য চাটা হয়তো বা খাবো না, চিনিটা আমরা অ্যাভয়েড করতে পারি। চিনিকে তো আমরা আসলে হোয়াইট পয়জন বলে থাকি। তারপরে এই যে আমাদের এখন রোজা ছিল, আমরা ফাস্টিং করে কিন্তু একদম ট্যাঙের শরবত একদম চিনি দিয়ে গুলিয়ে খেয়েছি, তো এই চিনিটাকে আসলে অ্যাভয়েড করতে হবে। আমি আসলে লেমন জুস খেতে পারি, হালকা একটু চিনি তো দিতে পারি, আবার নাও দিতে পারি। তো আমি যদি এক্সট্রা চিনিটাকে বাদ দিই, কার্বোহাইড্রেটের মধ্যে আমি বলবো যে 40 to 45% আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট লাগবে, কিন্তু একেবারে এক বল ভাত তার মধ্যে অল্প একটু তরকারি সেটা না, ভেজিটেবল ফ্রুটস থাকবে সেটার মধ্যে, এবং মাটির নিচে যে সবজিগুলো থাকে যেমন আলু, এই টাইপের সবজিগুলোতে আসলে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে। এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং সেই সাথে ডিপ ফ্রাই যে খাবারগুলো রয়েছে, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, ডিপ ফ্রাইগুলোকে, প্রসেস ফুড, বিশেষ করে ফাস্ট ফুড যেগুলো আমরা আসলে ফুড পান্ডা অথবা পাঠাওতে অর্ডার করে হরহামেশাই খাচ্ছি, আসলে এই খাবারগুলো বিশেষ করে আমাদের নারী স্বাস্থ্যের জন্য বেশ অনিরাপদ। আপনার কথায় যেটা বোঝা যাচ্ছে। এই আলোচনাতে আমরা আবারও ফিরবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা। বলুন কি জানতে চাচ্ছেন? হ্যাঁ আপু, ওই যে তানিয়া ম্যাডামের কাছে একটা জানতে চাচ্ছিলাম। আমাদের বিবাহিত জীবন অনেক দিন। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। যে প্রথম দিকে তো এই আমার মিসেজের চিকিৎসাই করাইছি আমাদের রংপুর থেকে। জি। হ্যাঁ, তারপরে ম্যাডাম ওই পরে আবার আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সিমেন্ট অ্যানালাইসিস করা হয়েছে। জি। ওখানে অ্যাজোস্পার্মিয়া। আচ্ছা। এই ব্যাপারে অনেকদিন এখানে চিকিৎসা করছি। তারপরে ঢাকায় গিয়ে পারভিন ফাতেমা ম্যাডামের ওখানে কেয়ার হসপিটালে ওখানেও চিকিৎসা করছি। জি। তারপর যে মারুফ ফ্যাটালিটি মডার্ন যে ওখানে ওনার কাছে চিকিৎসার জন্য গেছিলাম। জি। পরে লাস্টে আমার একটা অ্যাজোস্পার্মিয়া আছে প্লাস এফএসএইচ। ওটা, হ্যাঁ জি, ওটা ওই সময় ওটা 10 সালে ছিল, 20 ছিল। বর্তমানে আবার রংপুরেই আবার আমি ডাক্তারকে দেখাইছি। উনি আবার টেস্ট করার পরে এখন আসছে, টেস্ট ছিল 23 থেকে 36-এ আসছে আর কি। আচ্ছা, আপনি কি আপনার সিমেন অ্যানালাইসিস করেছেন? জি জি জি, ওটাও অ্যাজোস্পার্মিয়া আছে। তো যে নুন নবী লাইজু আমাদের এখানে ডাক্তারকে দেখাইছি। জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে একটু অনুরোধ করব। জি ভাই সাহেব, আপনি কথা বলার সময় আপনার টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে দেন অনুরোধ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কমিয়ে দিয়ে হ্যাঁ আপনি প্রশ্নটা করেন, দেখেন আরো ইজি লাগবে। জি জি। আপনার এখন বয়স কত এবং আপনার কি? জি, আমি এখন আমার 40 বয়স চলছে। হ্যাঁ জি। আসলে আমরা তো এখনো বেবি মুখ দেখতে পারিনি। জি জি। অ্যাজোস্পার্মিয়া কি আপনাকে কি বুঝিয়ে বলা হয়েছে? তারপরে ওই যে উনি আমার আবার ওই যে অন্ডকোষ দেখছে তো। জি। দেখার পরে উনি বললো যে আপনার অন্ডকোষ একটু ছোট। হ্যাঁ, আচ্ছা। যার কারণে আপনাকে একটু ওই ঢাকায় যাইতে হবে। জি। ঢাকায় তো ইতিপূর্বে আমি গেছিলাম। জি। এখন আবার উনি লিখে দিচ্ছে কানিজ ফাতেমার কাছে। জি। আসলে অনেক টাকা পয়সা তো অনেক আগেই নষ্ট করছি, এখন আবার আসলে কোথায় যাব? এবং ঢাকায় কেয়ার হসপিটালে আমি যে এই বোথ টেস্টিস এটার একটা সাইজ উনি দিছিল ওই সময়। জি। সেটা হলো 28x15 মিলিমিটার। আবার আচ্ছা, আপনি এখন কি জানতে চাচ্ছেন বলেন, মানে সমাধানটা জানতে চাচ্ছেন কি করবেন? এফএসএইচ টা যে হরমোনের যে এটা আসলে কমানো কিভাবে সম্ভব? কমানো কিভাবে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। তো আমি আসলে কথা বলছি, যদিও আসলে আমরা নারীদের বিষয় নিয়ে আছে, আমরা কথা বলছিলাম ওতপ্রোতভাবে জড়িত, যেটা হচ্ছে বন্ধ্যাত্ব। আসলে একটা বাচ্চা তো বাবা এবং মা, আমি ওনাকে আসলে অনেক ধন্যবাদ দিব। অনেকেই কিন্তু ছেলেদেরকে আমি সিমেন অ্যানালাইসিস দিই, ওনারা কিন্তু এসে বলেন যে আসলে আমার টেস্ট করতে হবে না, আমার ওয়াইফের ট্রিটমেন্ট করেন। তো সেই ক্ষেত্রে আমি আমাদের আজকে দর্শককে আসলে অনেক প্রশংসা করব। উনি যে রোগটাতে ভুগছেন তার নাম অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া যেটা আমি বলছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেমন
ডিমটা ছোট, এই ক্ষেত্রে যেটা হয় যে সিমেন্টটা আসলে সিমেন্টের মধ্যে শুক্রাণুটা থাকে না, অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, তো যেহেতু সিমেন্টের ভিতরে শুক্রাণুটা নেই, তো সেই কারণে বাচ্চাটা আসলে কনসিভ হবে না। আচ্ছা, হবে না। এখন হচ্ছে যেটা এখন শুক্রাণুটা থাকে না, এটার আসলে দুইটা ধরনের কারণ থাকতে পারে। এক, তার জন্মগত কিংবা প্রিভিয়াসলি আমরা অনেক সময় বলি মামস, অর্কাইটিস, অন্য কোনো যে কোনো ইনফেকশন কিংবা ট্রমার কারণে তার কোনো শুক্রাণু তৈরি হচ্ছে না, এটা একটা হতে পারে। আরেকটি হতে পারে যে তার শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু কোনো পথে সেটা বাধা হয়ে আছে, বাধাগ্রস্ত কারণে তার শুক্রাণুটা আসতে পারছে না। এখন বাংলাদেশে কিন্তু মডার্ন এই ট্রিটমেন্টগুলো কিন্তু এসেছে যে অবস্ট্রাকশন রয়েছে কিনা, যদি একটি শুক্রাণু পাওয়া যায় তো সেই শুক্রাণুটাকে ধরে এনেও সেটা দিয়েও কিন্তু টেস্ট টিউব বেবির কথা যেটা আমরা বলি আইভিএফ কিংবা এক্সসি, যেগুলো অনেক মডার্ন ট্রিটমেন্ট, সেগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চা কনসিভ করা সম্ভব। এবং উনি খরচের কথা বলছিলেন, অবশ্যই এটা খুবই একটা খরচান্ত ব্যাপার, কারণ ব্যাপারটা খুবই আর্টিফিশিয়াল। আপনি বুঝতেই পারছেন যে শুক্রাণুটাকে আনা হবে, শুক্রাণুটাকে এবং ডিম্বাণুটাকে এটা বাইরে ল্যাবে প্রসেস করা হবে, এগুলো মিডিয়াগুলো খুবই দামি, এগুলো সবই বিদেশ থেকে এক্সপোর্ট করে আনতে হয় এবং ওগুলোকে তো একটা টেম্পারেচার মেনটেন করা, হিউম্যান বডির মতো একটা এনভায়রনমেন্ট দিতে হবে। ওখান থেকে যখন ওটা একটা বাচ্চা ছোট একটা ভ্রূণ তৈরি হবে, এমব্রায়ো, তো ওইটাকে আসলে তখন মায়ের গর্ভে স্থানান্তরিত করা হয়। তো এটা খুবই খরচান্ত একটা ব্যাপার। তারপরও আশার আলো রয়েছে, ঢাকা মেডিকেল কলেজে সরকারের পক্ষ থেকে কিন্তু একদম ন্যূনতম মূল্যে, যেটা না হলেই না, সেখানে কিন্তু ইনফার্টিলিটি কিংবা সাবফার্টিলিটির কিন্তু আলাদা ইউনিট সাপোর্ট করা হয়েছে এবং ওখান থেকে কিন্তু আইভিএফ এর বাচ্চাও হয়েছে। তো আমরা ওনাকে এটা সমাধান দিতে পারি যে টাকা পয়সার ব্যাপারটা সমাধান যেটা, যে আপনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে সাবফার্টিলিটি ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার টেস্টগুলো, আপনার যদি কোনো ধরনের প্রসিডিওরের দরকার হয়, এখানে তো সার্জন কোনো ফি নাই, কোনো ওটির ফি নাই, শুধুমাত্র ন্যূনতম যে মেডিসিনগুলো সেটি। এবং আরেকটি জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু সাবফার্টিলিটি ডিপার্টমেন্ট রয়েছে, ওখান থেকেও কিন্তু আইভিএফ এর ব্যবস্থা রয়েছে এবং সেটা আসলে প্রাইভেটের তুলনায় অনেকই খরচটা কম, সেখানে কিন্তু উনি করতে পারেন। এবং যারা এফোর্ড করতে পারে, আমাদের যেগুলো টার্সিয়ারি কেয়ার সেন্টার যেগুলো প্রাইভেটও রয়েছে, ওখানেও কিন্তু খুব আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং ইক্সি যেটা আমি বললাম যখন একটা শুক্রাণু থাকবে, যেখানে অনেক শুক্রাণু থাকার কথা, যেখানে যখন একটা, তখন তাকে তো আসলে খুব নার্চার করে আসলে জিনিসটা তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ইক্সির মতো মানে ওই শুক্রাণুটাকে লেজটাকে কেটে দিয়ে একদম পেট্রি ডিশের মধ্যে ওভামের ভিতরে ঢুকিয়ে দিয়ে মানে করা হয়, এটাকে হচ্ছে তারপরে হচ্ছে যখন ওখান থেকে ভ্রূণ হবে তখন ওটাকে হচ্ছে রিপ্লেসমেন্ট করা হবে। এগুলো আসলে খুবই ফাইন কাজ এবং অবশ্যই খুবই এক্সপেন্সিভ। তবে ওনার কথার উত্তর যেটা আমি দিব, যে ওনার যদি কোনো অবস্ট্রাকশনের কারণে অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে ট্রিটমেন্ট রয়েছে, বিদেশেও রয়েছে। আর যদি এমন হয় দুর্ভাগ্য যে ওনার আসলে কোনো শুক্রাণু নেই, জন্মগতভাবে হোক কিংবা কোনো ট্রমা, কিংবা উনি যেটা বলছেন যে ওনার টেস্টিসের সাইজটা ছোট, তো ওনার এফএসএইচটা অনেক বেশি বেড়ে গেছে, তো সেটার কারণে যদি হয়ে থাকে তাহলে তো আসলে ব্যাড লাক। সেখানে যেটা বলবো, সেখানে ডোনার স্পার্ম দিয়ে আমাদের দেশে আসলে আমাদের ধর্মীয় কালচার সবকিছুর সাথে মিলিয়ে আমরা আসলে ডোনার স্পার্মটা আমরা আসলে এক্সেপ্ট আমরা এখনো যাইনি ওই পর্যায়ে, কিন্তু দেশের বাইরে আসলে হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেই হচ্ছে। আর যদি উনি সেটাতে নিজে যেতে না চান, সেক্ষেত্রে অ্যাডপশন এটা ভালো, মানে দত্ত নেওয়া যেতে পারে। ডক্টর মিতুল তানিয়া, আপনি আসলে এই যে একজন রোগী অ্যাজোস্পার্মিয়া নিয়ে প্রশ্ন করলেন, বিশেষ করে আমাদের এই সামাজিক অবস্থানে কিন্তু পুরুষরা তাদের এই ব্যাপারটা কিন্তু আসলে কখনোই বলতে চান না, সবসময় আসলে নারীদের উপরেই চাপিয়ে দেন বন্ধ্যাত্বের ব্যাপারটি। এটি আসলেই খুবই প্রশংসাযোগ্য যিনি প্রশ্ন করেছেন, এবং নিশ্চয়ই তার সাথে সাথে আরও অনেকেই আছেন যে এই বন্ধ্যাত্বের ব্যাপারটা হয়তো বা নারীর সাথে সাথে পুরুষও হয়তো বা সাফার করছে। কিন্তু আপনি যে এত চমৎকারভাবে পুরো ট্রিটমেন্ট প্রসিজারটা বললেন, নিশ্চয়ই আমাদের দর্শক সেটা বুঝবেন এবং উপকৃত হবেন। এবং উনি চিকিৎসা সংক্রান্ত মানে উনি একটা খরচ নিয়ে চিন্তায় ছিলেন, সেদিক থেকে আসলে বোঝা গেল যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে উনি যেতে পারেন, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও যেতে পারেন এবং সেখানে খরচ অনেকটাই কম হবে এবং আমরা আশা করছি ওনার ভাগ্য নিশ্চয়ই সুপ্রসন্নই হবে। ধন্যবাদ দর্শক আপনাকে। ডক্টর মিতুল তানিয়া, বন্ধ্যাত্বের বিষয়টি যখন আসলো আপনার কাছে প্রশ্ন, আপনি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে নারীদের বাড়তি ওজনে অনিয়মিত মাসিক নিয়ে কথা বলছিলেন,
চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে, বিশেষ করে যারা বিয়ের আগে কিশোরীরা থাকে, এই যে বিয়ের পরে কেউ হয়তো বা বাচ্চা নিতে চাচ্ছে অথবা বুঝতে পারছে যে না তার বাচ্চা হচ্ছে না, 1 বছর 2 বছর 3 বছর ট্রাই করার পরও, তাদের ক্ষেত্রে চিকিৎসার ব্যাপারটা আসলে তখন কি হয়? তাদের ক্ষেত্রেও কি শুধু ওজন কমানোটা অথবা ডায়েট কন্ট্রোলটাই থাকে, নাকি চিকিৎসার প্যাটার্নটা তখন কীরকম হয়? তখন যেটা হচ্ছে, তখনও প্রথম কিন্তু আমরা বলি যে ওয়েটটা কন্ট্রোল করতে হবে, এবং ওয়েট কন্ট্রোল করার পরে দেখি যে এখানে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আমরা কিন্তু তার ব্লাড সুগারটার দিকেও খুবই নজর দিই যে ব্লাড সুগারটা কত আছে। ব্লাড সুগার বেশি থাকলে আপনি জানেন যে তখনও কিন্তু কনসেপ্ট করাটা কঠিন। তার হাইপোথাইরয়েডিজম রয়েছে কিনা, আমরা আগে কিন্তু বলেছিলাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কতটুকু আছে, সেটাও কিন্তু আমরা দেখি। এবং সাথে সাথে তাকে আমরা বলি যে এরকম হালকা এক্সারসাইজ এবং সেই সাথে ডায়েট কন্ট্রোল, আচ্ছা, তারপরে হচ্ছে তার ওয়েট রিডাকশন। যখন এটাতে আসেন, তিনি যখন এটার জন্য রেডি হন, তখন আসলে তার মেইন ট্রিটমেন্টটা শুরু হয়। নর্মাল যে কোনো মেয়ে যখন প্রেগনেন্ট হতে চান, আমাদের কাছে প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে আসেন, তখন কিন্তু ফলিক অ্যাসিড নামে একটা জিনিস আমরা প্রেসক্রাইব করে থাকি, যেটা কিনা নিউরাল টিউব ডিফেক্টটাকে প্রিভেন্ট করে। তো সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ওয়ালা রোগীর জন্য কিন্তু একই, তাকে আমরা একটা ফলিক অ্যাসিড অবশ্যই দিব। এবং তখন কিন্তু আমরা আসলে মনিটর করে, তার যেহেতু ওভামটা বড় হচ্ছে না, তার ওভামটা আসলে কোথায় আটকে থাকে, কতটুকু পর্যন্ত হয়, আমি আসলে কোন কোন হরমোনে যাব, তখন কিন্তু আমরা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি আমরা বলে থাকি, ওটা করে কিন্তু আমরা ডিমের সাইজটা দেখতে পারি। তো তখন আমরা যদি দেখেছি ঠিক আছে সাইজটা হয়তো বা 10-এ 12-তে আটকে আছে, তখন আমরা আমাদের কাছে বিভিন্ন ধরনের ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ রয়েছে, যেটা ওরাল ড্রাগ। তো ওরাল ড্রাগে আবার বিভিন্ন ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ড্রাগ রয়েছে, যেমন বাংলাদেশে খুব ভালো লেট্রোজল, ক্লোমিফেন সাইট্রেট, এই ওষুধগুলো চলে এসেছে। তো এগুলো দিয়ে আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে লেট্রোজলটাকে চুজ করি। তো ওখানে আমি যদি একটা করে দিই, আমরা সাধারণত মাসিকের 2য় থেকে 7ম দিন মানে 5-এ আমরা প্রেসক্রাইব করি, সেখানে ক্লোমিফেন সাইট্রেটও হতে পারে, সেটা আরেকটা, যে কোনো একটা আমরা চুজ করি। তো সেটি করার পরে আমরা কিন্তু তাকে আবার মাসিকের 8তম দিন থেকে 12তম দিনের মধ্যে একটা টিভিএস করে দেখি যে আসলে তার ডিমটা কতটুকু বড় হয়েছে। তো তখন আমরা তাকে কিন্তু আবার হরমোনের কিছু সাপোর্টও দিয়ে থাকি। আমি কিন্তু বলেছি ওর কিন্তু মাসে মাসে মাসিকটা হয় না, তো 16 থেকে 25তম দিনে আমরা তাকে একটা হরমোন সাপোর্ট দিয়ে রাখি, তার যাতে আগামী মাসে আবার মাসিকটা যাতে ঠিক মতো থাকে হয়। কিংবা আবার দেখা যায়, অনেক সময় দেখা যায় যে এখানে আসলে লুটিয়াল ফেজ ডিফেক্টও থাকে, প্রোজেস্টেরনটা অনেক সময় ইনসাফিসিয়েন্ট থাকে, তো ওই হরমোনটা দিলে ওইটার সমস্যাটাও সমাধান হয়ে যায়। তো লাকিলি অনেক সময় তো হয়ে চলে আসে, ডিমের সাইজটা খুব ভালো, 16 থেকে 18 আসলে আমরা বলি যে না খুব ভালো সাইজ। যদি এটা না আসে, তো পরবর্তী সাইকেলে আমরা কিন্তু মেডিসিনটা বাড়াবো। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, অনেক সময় দেখা যায় যে আপনার মাধ্যমে আসলে রোগীদেরকে অ্যাওয়্যার করতে চাই, এটা কিন্তু লেট্রোজল, ক্লোমিফেন সাইট্রেট, এটা কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগ কখনোই না। ফার্মেসি থেকে আমি একটা লেট্রোজল কিনে খেয়ে ফেলবো, এটা কিন্তু সেই ড্রাগ না। কারণ এটার আমাদের কিছু একটা লিমিটেশনস আছে, যে 12 মাসের বেশি আমরা হয়তো এটা প্রেসক্রাইব করবো না, এটা ওভারের উপর একটা ব্যাড ইফেক্ট নিয়ে আসবে। তো মনিটরিং ছাড়া গাইনোকোলজিস্টের কাছেই অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমেই ওভুলেশন ইন্ডাকশনটা হবে। কখনোই ফার্মেসি থেকে, কিংবা আমার পাশের ভাবি খেয়েছে, কিংবা আমার বোনের এই ট্রিটমেন্টে এই প্রেসক্রিপশনে বাচ্চা হয়েছিল, এই ধরনের কোনো কিছু করার সুযোগ কিন্তু এইসব ওভুলেশন ইন্ডাকশন ড্রাগের মাধ্যমে করা পসিবল না। সেটা কিন্তু ভালোর চেয়ে খারাপ নিয়ে আসতে পারে বেশি। কারণ ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম নামে একটি ব্যাপার রয়েছে, যেটা কিনা আমরা দেখেছি যেরকম অতিমাত্রায় ওষুধ সেবনের কারণে রোগীরা কিন্তু এটার কারণে মৃত্যুও বরণ করতে পারে। সো এটা খুবই কন্ট্রোলড হতে হবে, এটা অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে হতে হবে। আরও ভালো হবে কোনো যদি ওনারা এর পরবর্তী পর্যায়গুলোতে যদি ইনফার্টিলিটি স্পেশালিস্ট রয়েছেন সেখানে যদি যান। কিন্তু এই ওভুলেশন ইন্ডাকশনটা গাইনোকোলজিস্টের কাছেই পসিবল। তো আমরা বললাম যেরকম আমরা তাহলে মেডিসিনের পরিমাণটা বাড়াতে থাকি, তো একটা পর্যায়ে পরে তো আর মেডিসিনটা বাড়ানো যায় না। তারপর যদি আমরা দেখি যে না বড় হচ্ছে না, তখন আমরা আসলে ইনজেক্টেবলে যাই। তখন আমরা ইনজেক্টেবল ড্রাগে যাব। তারপর ইনজেকশনের পরেও যদি বড় না হয়, তো তখন তো আসলে আমাদেরকে দেখা যায় একটার পর একটা সুইচ করতে হয়। তারপরে আমরা আইইউআই নামে একটা প্রসিডিওর রয়েছে, ইন্টারইউটেরাইন আমরা করে থাকি। তখন আইইউআই করার পরেও যদি কাজ না হয়, তখন সর্বশেষ যে প্রসিডিওর সেটা হচ্ছে আইভিএফ। তো এই ক্ষেত্রে আরেকটি জিনিস রয়েছে সার্জিক্যাল প্রসিডিওর, যেটাকে কিনা ওভারিয়াল ড্রিলিং বলা হয়। এটা আগে করা হতো, আমি বলেছিলাম যে অনেকগুলো সিস্ট চলে আসে ওভারির চারপাশে, ওটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়। তো ওটা আমরা পেটে জাস্ট খালি ফুটা করে ওভারিটিকে ধরে জাস্ট খালি 4টা ফুটো করে দেওয়া হয়, ওখানে পানিটা বের হয়ে যায়।
ছেলেদের যে হরমোন টেস্টোস্টেরন ছিল সেগুলোও কমে যায়, ওভারি সাইজটাও কম হয়ে আসে। দেখা যায় 6 মাসের মধ্যে অনেক ক্ষেত্রে খুব ন্যাচারালি কনসিভ করে যায়। এটা আগে খুবই করা হতো, তো এখন যেহেতু খুব ভালো ভালো ড্রাগ এসেছে, আমরা আসলে মেডিকেল দিকে সবাই চাই, সার্জারিটা কম চাই। তবে ওভারিল ড্রিলিং এখনও প্র্যাকটিস করা হয়। এই তো হচ্ছে মোটা দাগে আসলে মোটা দাগে পুরো চিকিৎসা পদ্ধতিটা। এবং আপনি খুব সুন্দরভাবে বললেন যে আসলে ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তির এই যুগে আসলে আমরা তো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং ওখানে দেখা যায় যে আসলে বিভিন্ন ধরনের মানুষজনই কিন্তু আসলে তারা ডাক্তার না, কিন্তু তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। হয়তো বা তাদের কারো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছিল অথবা তাদের আত্মীয় স্বজনের কারো ছিল, তারা হয়তো বা কোনো ওষুধ খেয়েছে এবং তারা বলে দিল যে এই ধরনের ওষুধ আপনারাও খেতে পারেন, খেলে অসুবিধা হচ্ছে না। একটা খুব ভালো ইনফরমেশন দিয়েছেন যে আসলে প্রত্যেকটারই সমস্যার সমাধান আছে, কিন্তু সেই সমস্যার সমাধান যদি একজন বিশেষজ্ঞর কাছে গিয়েই নেওয়া হয় তাহলে সেই চিকিৎসাটাও যেমন ফলপ্রসূ হবে, সমাধানটাও তেমন লম্বা হবে এবং কার্যকর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে জানতে চাই, আমরা যদি একটু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে বেরিয়ে এসে আমরা যদি ডিম্বাশয় অথবা জরায়ু এই রোগগুলো নিয়ে একটি কথা বলি। অনেক সময় দেখা যায় যে এই রোগে ভোগা নারীরাও কিন্তু বাড়তি ওজন এবং অনিয়মিত মাসিক নিয়ে আসে। তার মধ্যে একটি প্রধান কারণ হয়তো বা আপনিও আমার সাথে একমত হবেন, ফাইব্রয়েড অথবা ওভারিতে সিস্ট অথবা সার্ভাইকাল সিস্ট। আসলে এই রোগগুলো সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, আমরা যদি জরায়ুর কথা বলি তো এই ক্ষেত্রে আসলে ওজনটা অতটা বেশি জড়িত না হলেও জরায়ু টিউমার যেটা ফাইব্রয়েড, এটা কিন্তু আসলে খুব কমন। আমরা আলোচনা করছিলাম আসলে জরায়ুর টিউমার নিয়ে এবং জরায়ুর রোগ নিয়ে, বাড়তি ওজনে অনিয়মিত মাসিক। এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হবে আমাদেরকে। দর্শক, আমাদেরকে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। কথা বলছিলাম বাড়তি ওজনে, নারীদের বাড়তি ওজনে অনিয়মিত মাসিক। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন নেক্সাস টেলিভিশনের। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, নারীদের বাড়তি ওজনে অনিয়মিত মাসিক। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মিতুল তানিয়া, বিরতিতে যাবার আগে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে এই হরমোনাল সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ব্যতি রেখেও জরায়ুর বিভিন্ন সমস্যা থাকে অথবা ডিম্বাশয়ের বিভিন্ন সমস্যা থাকে এবং সেখান থেকেও নারীরা বাড়তি ওজন এবং অনিয়মিত মাসিক এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। সেই আলোচনাটা যদি আবার শুরু করেন। আমরা কথা বলছিলাম আসলে ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। এটা আসলে খুবই কমন একটা নাম, এটা একটা জরায়ু টিউমার। এখন সেই টিউমারটা হতে পারে জরায়ুর ভিতরে, হতে পারে জরায়ুর মাংসে এবং হতে পারে জরায়ুর মাংসের বাইরে। যদি বাইরে হয় সেটাকে আমরা মেডিকেলের ভাষায় সাবসেরাস বলে থাকি। যদিও আসলে জরায়ু টিউমারের সাথে ওজনের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু জরায়ু যদি লেয়ারের বাইরে থাকে সেটা তেমন কোনো সমস্যা করে না। যদি ভেতরে থাকে তখন যেটা হয়, এটা সাইজে বড় হতে থাকে, এটা ব্লিডিংটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যেটাকে আমরা মেনোরেজিয়া বলে থাকি। তার ব্লিডিং এর পরিমাণটাও বাড়বে এবং যেখানে তার 5 থেকে 7 দিনের যে তার ডিউরেশনটা বাড়তে থাকবে, রোগী এনিমিক হয়ে যাবে। এবং আপনি বন্ধ্যাত্বের কথা যেটা বলছেন, ওখানে যখন জরায়ুর ভিতরে একটা টিউমার থাকবে, সেখানে যদি একটা বাচ্চা গিয়ে ইমপ্ল্যান্ট করতে চায়, ইমপ্ল্যান্ট করতে পারলেও অনেক ক্ষেত্রে ইমপ্ল্যান্ট করতে পারবে না। অনেক ক্ষেত্রে কিন্তু ইমপ্ল্যান্ট করলেও সেই টিউমারটা কিন্তু তাকে ডিস্টার্ব করবে এবং অনেক সময় কিন্তু সেটা একটা অ্যাবর্শনের কারণ হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে জরায়ু টিউমার একটি কিন্তু সাফারটিলিটি কিংবা বন্ধ্যাত্ব করছে। তারপরে আপনি যেটা বলেছেন যে ডিম্ব নালীরও কিছু প্রবলেম রয়েছে। যদি ডিম্ব নালীতে ব্লক থাকে, ব্লকটা বিভিন্ন কারণে হতে পারে, কনজেনিটাল কোনো ব্লক হতে পারে, কোনো ধরনের সার্জারিতে গিয়েছিল সেখান থেকে ওখানে কোনো ট্রমা হয়েছে সেই কারণে ব্লক হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, যেমন ক্ল্যামাইডিয়া নামে এটি জীবাণু দ্বারা যদি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে টিউবাল ব্লক আমরা পেয়ে থাকি। তো টিউবাল ব্লক যদি হয়, যদি ডিম্বাশয় থেকে তার ডিম্বাণু যদি বের হয়ও, সেই ডিমটা কিন্তু ইউটেরাসে আসবে না, তখন কিন্তু সে শুক্রাণুকে পাবে না, বাচ্চা কিন্তু কনসিভ করবে না। আপনি সার্ভিক্সের কথা বলছিলেন, জরায়ুর মুখ, যেটা জরায়ুর মুখে যদি কোনো বড় পলিপ থাকে কিংবা ক্রনিক সার্ভিসাইটিস নামে আমরা একটা রোগ বলি, এগুলো রোগ হয়ে থাকে। তো জরায়ুর মুখের ক্ষেত্রে আমি যে রোগটা নিয়ে বেশি কথা বলতে চাইবো সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সারও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং ভাবা হচ্ছে যে সামনে এটার কারণে মৃত্যুর হারও কিন্তু, নারী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হবে ব্রেস্ট ক্যান্সারের পরে কিন্তু বিষয়টা। আমরা আবারও ফিরছি, একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা। আপনি কি জানতে চাচ্ছেন বলুন।
হ্যাঁ, আমি বলছিলাম কি যে আমার মেয়ের 19 বছর বয়স। আচ্ছা। তো আমার মেয়ের হঠাৎ করে 6 মাস থেকে ওজন বেড়ে গেছে। জি দিয়ে তারপরে আপনার মেন্সের সমস্যা দেখা দিয়েছে। জি আপনার 2 মাস 3 মাস ধরে বন্ধই ছিল একদম। জি তারপরে তখন আপনার কিছু ওষুধ খাওয়ার পরে যখন হলো মানে মেন্সটা হয়েছে, তারপরে তখন আপনার একবারে 20 দিন ধরে হইতেই আছে, আচ্ছা। আর বন্ধই হয়েছে না। আমি কিন্তু এটা বলেছিলাম যে কন্টিনিউ করবে, বন্ধ হতে যাবে না। তারপরে আপনার যখন নরমেন্স দিল কিছু, পাশ থেকে একটা মহিলা ডাক্তারের কাছে গেলাম, তখন নরমেন্স দিয়েছে। ওই নরমেন্স খাওয়ার পরে আপনার ফের কিছুদিন বন্ধ থাকছে, এক পাতা খাওয়াচ্ছি, কিছুদিন বন্ধ থাকার পরে আবার শুরু হয়ে গেছে। আবার এক পাতা খাওয়াচ্ছি, আবার কিছুদিন পরে শুরু হয়েছে, এই সমস্যাটা দেখা দিয়েছে। এখন আমি কি করবো আর কি ওষুধ খাওয়াবো ম্যাডাম, এটা আপনি বলেন। খুবই সুন্দর একটি প্রশ্ন এবং আমাদের আজকের আলোচনার সাথে কিন্তু একদম মিলে গেছে। আপনার মেয়ে হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে। আপনি যে ভুলটি করেছেন, এক পাতা নরমেন্স খাওয়াচ্ছেন এবং বন্ধ করছেন, এক পাতা নরমেন্স খাওয়াচ্ছেন আবার বন্ধ করছেন। নরথিস্টেরন একটি হরমোন, যেটাতে কিন্তু যে মাসিকের যে রিদমটা, যে রিদম বলতে ছন্দটা যে হারিয়ে গিয়েছিল সেটা খুঁজে আনার চেষ্টা করা হচ্ছে। তো আপনি এটা আসলে মাসিকের সাইকেলটা হবে হয় 21 দিন অথবা 25 দিন খেতে হবে, 5 দিন বন্ধ রাখতে হবে, আবার তাকে 25 দিন খেতে হবে। ব্যাপারটা এরকম যে গাড়িটা চলছে না, আমি কিছুটা ঠেলা দিলাম, কিছু দূর গাড়িটা এমনি এমনি আবার গেল, ব্যাপারটা সেরকম অনেকটা। উনি কিন্তু মাসিটাকে আরো বেশি মানে আরো এলোমেলো করে দিয়েছেন। হ্যাঁ, কারণ সে এক পাতা খেয়েছে, 3 বেলা করে খাওয়ার কথা, হয়তো 3-4 দিন খেয়েছে, তারপর বন্ধ করে দিয়েছে। এই বাচ্চাটার ক্ষেত্রে 19 বছরের যে মেয়েটি 19, তো টিনেজার, তার ক্ষেত্রে যেটি করতে হবে, আমি যেটা বলেছিলাম যে ওজনটি বেড়ে গেছে, তাকে অবশ্যই ওজনটা কন্ট্রোলে আনার জন্য তার ডায়েটটাকে মেনটেন করতে হবে। সুষম খাবার হবে, কিন্তু সেটা একটা ব্যালেন্স ডায়েট হবে। হয়তো বা সে এতটুকু খেত, এখন সে এতটুকু খাবে, সেই মানে তার ক্যালোরির পরিমাণটা কমিয়ে আনবে, কিন্তু সেখানে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস যা যা থাকার কথা সব কিছুই কিন্তু থাকবে। ডিপ ফ্রাই খাবার সে খাবে না, সে চিনি জাতীয় খাবারগুলো খাবে না, সে কোনো ফাস্ট ফুড খাবে না, সে ফ্রুটস ভেজিটেবলস খেতে পারবে এবং অনেক রাত পর্যন্ত জেগে সে কিন্তু তখন খাবারগুলো খাবে না, রাত 8টার পরে তার খাবার বন্ধ। এবং সে আগে ঘুমাবে এবং আর্লি ঘুমাবে এবং আর্লি সকালবেলা ঘুম থেকে উঠবে। এবং অবশ্যই এই বাচ্চা মেয়েটি কিন্তু এক্সারসাইজ করবে, এক্সারসাইজ তাকে করতেই হবে, মাস্ট। এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমে সে কিন্তু 70% ক্ষেত্রে, কিন্তু 70 থেকে 80% ক্ষেত্রে কিন্তু তার এই যে মাসিকের যে এলোমেলো, এটা কিন্তু আমরা কন্ট্রোল করে নিয়ে আসতে পারছি। উনি কিন্তু বলছেন যে তার মেয়ের কিন্তু ওজনটা বেড়ে গেছে এবং উনি বলেছেন 3 মাস ধরে মাসিক হচ্ছে না এবং যখন হচ্ছে তখন আর বন্ধ হচ্ছে না। এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি। তাহলে আমরা তার মাসিকের গন্ডগোলটা আমরা 70 থেকে 80% কমাচ্ছি তার ওয়েট কন্ট্রোলের মাধ্যমে। এবং তারপরে যেটা আমরা করছি, উনি বলেছেন যে উনি নরমেন্স নামে ওষুধটা খেয়েছেন, নরথিস্টেরন, এটা একটা হরমোন, সেটা যদি তিনি খান তাহলে তাকে একদম টাইম মেনটেন করে, এটা আসলে আমরা বলি অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে, একদম এক্স্যাক্টলি সেরকম। উনি খুবই মানে মিসগাইড হয়ে অন্যভাবে খেয়েছেন, এটা মেয়েটার আরও ক্ষতি করেছে। তাকে 3 বেলা খেতে হবে, 21 দিন খেতে হবে, 5 দিন বন্ধ করতে হবে, তারপরে আবার তিনি 21 দিন খাবেন, তারপর আবার 5 দিন বন্ধ, এই 5 দিনের মধ্যে তার পিরিয়ডটা হবে। এরকম 3 মাস কন্টিনিউ করার পরেও যদি তার কন্ট্রোল না হয়, তাহলে পরবর্তীকালে আমরা হয়তো কম্বিনেশন বিভিন্ন ধরনের রয়েছে, ওগুলো আমরা যাব এবং অন্যান্য ট্রিটমেন্টে যাব। সেটা অবশ্যই তিনি নিকটস্থ গাইনোকোলজিস্ট, অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যাবেন এবং সেখান থেকে তিনি ট্রিটমেন্টটা পারবেন। তবে অবশ্যই এক্সারসাইজ এবং ওয়েট কন্ট্রোলটা কিন্তু এখানে একদমই ম্যান্ডেটরি। আসলে শারীরিক ব্যায়ামের গুরুত্বটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বিশেষ করে এই যে বাড়তি ওজনে অনিয়মিত মাসিক, এই শারীরিক ব্যায়ামের গুরুত্বটা আসলে কি রকম, যদি অল্প কথা শেষ করেন, আমাদের হাতে সময় খুবই কম। শারীরিক গুরুত্ব, শারীরিক মানে এক্সারসাইজের গুরুত্বটা এখানে একদম কি বলবো, ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ একদম একসাথে, এবং 80% গুরুত্ব রয়েছে যদি 100%-এর মধ্যে বলি। এখানে যেটা হবে যে তার ফ্যাট যখন সে এক্সারসাইজ করবে, এটা তো মেটাবলিক সিনড্রোম, তো মেটাবলিক সিনড্রোম হলে কি হবে, তখন ফ্যাট বার্ন হবে। ফ্যাট যখন বার্ন হয়ে যাবে তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। আমি একটা ভিসিএস সাইকেলের কথা প্রথমে বলেছিলাম, এটা দিয়েই শেষ করতে চাচ্ছি। ফ্যাট বার্ন হয়ে যাবে, ওখানে লেপটিন থাকে, ছেলেদের যে হরমোনগুলো থাকে, যে এক্সেস হরমোন ইমব্যালেন্সগুলো ছিল সেগুলো কমে আসবে, তার ইনসুলিনের রেজিস্ট্যান্স কমে আসবে। তারপরে ওই যে সাইকেলটা ছিল ওটা কিছুটা হলেও কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসবে। তো এর মাধ্যমে হরমোনগুলোও কিছুটা ঠিক হয়ে আসবে, আর আমরা তো মেডিকেশনের জন্য রয়েছি। সবকিছু মিলে এভাবে আসলে সে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন পাবে।
পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মিতুল তানিয়া, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন এবং কথা বলেছেন বাড়তি ওজনে অনিয়মিত মাসিক নিয়ে, এবং আমাদের দর্শকদের অনেক পরামর্শ এবং উপদেশ দিয়ে তাদেরকে উপকৃত করার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে আমরা একজন নারী যখন শিশু বাচ্চা থেকে কৈশোর পেরিয়ে নারী হয়, এই বিভিন্ন স্টেপে আমরা নারীদেরকে তাদেরকে পড়াশোনা শেখাই, তারা কিভাবে সুন্দর হবে সেটা শেখাই, কিন্তু এই যে তাদের শারীরিকগত যে গঠনগত কাঠামো সেটির দিকেও যে নজর দেওয়াটা জরুরি। অনেক সময় দেখা যায় যে মাসিকের সমস্যাটা তারা লজ্জা এবং সংকোচে পরিবারের সদস্যদেরকেও বলতে ভয় পায়, কিন্তু আমরা একটি নারীকে যেভাবে তৈরি করি যে তাকে আমরা বিয়ে দিব হয়তো বা একটি সময় পরে গিয়ে, কিন্তু এই যে বিয়ের আগে একটি নারীকে তার শারীরিকগতভাবে এবং তার মানসিকগতভাবে তৈরি করা, এটি কিন্তু একটি বিশাল ব্যাপার। এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন যে কোনো ফার্মেসি অথবা কারো কোনো কথা শুনে কোনো ধরনেরই কোনো চিকিৎসা আসলে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা এই বাড়তি ওজনে অনিয়মিত মাসিক নিয়ে ভুগছেন, তাদেরকে এ ধরনের কোনো ওষুধই আসলে প্রেসক্রাইব করা উচিত না বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া। আমাদের বিশেষজ্ঞ ডক্টররা আছেন শুধু আপনাদেরই প্রতীক্ষায়, আপনারা যাবেন এবং তারা আপনাদেরকে ঠিকভাবে সুস্থ করে তুলবেন। আজ এ পর্যন্ত, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আর হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেও থাকবেন।